সহজ লেখানো তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-26 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট 2025-26 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল নিতে পারো। দেখো এখানে প্রথমে বলা হচ্ছে 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নাও। 1 × 7 = 7, 7টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 দাগে দাঁড়াও কই মানহারা মানবীর দাঁড়ে মানহারা মানবী হলো পৃথিবী, ভারতবর্ষ, আফ্রিকা না ইউরোপ। তো এখানে মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে আফ্রিকাকে, ঠিক আছে। 2 নম্বর দাগে পালকের কলম ইংরেজিতে যার নাম হলো কুইল, সোয়ান, শেফার্ড না স্টাইলাস। তো পালকের কলম এটার ইংরেজি নাম হচ্ছে কি কুইল, ওকে। 3 নম্বর তপনের লেখা গল্পটির নাম আমার বিদ্যালয় ছুটি, প্রথম দিন না জীবন মৃত্যু। তো তপনের লেখা গল্পটির নাম হচ্ছে কি প্রথম দিন। 4 নম্বর অসুখী একজন কবিতায় কবির অপেক্ষায় কে ছিল? একটি মেয়ে, গির্জার নান, পুকুর, কুকুর না বাড়ি। তো অসুখী একজন কবিতায় কবির অপেক্ষায় ছিল একটি মেয়ে। 5 নম্বর বনে থাকে বাঘ রেখাঙ্কিত বনে পদটি অধিকরণ কারক, কর্মকারক, কর্তৃকারক, নিমিত্তকারক। তো এখানে এই যে বনে এটা হচ্ছে অধিকরণ কারক। 6 নম্বর হচ্ছে কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলে প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, নিরপেক্ষ কর্তা, ব্যতিহার কর্তা। তো কর্তা নিজে কাজটি না করে যখন অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয় এটা হচ্ছে প্রযোজক কর্তা। 7 নম্বর আমাদের বাঁয়ে ধস, বোমারু, হিমানির বাঁধ, গিরিখাদ। তো আমাদের বাঁয়ে গিরিখাদ। 2 নম্বর থেকে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 2-1 দাগে তপনের গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? তো তপনের গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 2 নম্বর হচ্ছে তারপর যুদ্ধ এলো অংশটি কোন কবির লেখা? তো এটা হচ্ছে পাবলো নেরুদার লেখা। 2-3 নম্বর আমাদের মাথায় বোমারু, বোমারু শব্দটি কোন পরিস্থিতির ইঙ্গিত বহন করে? তো বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান হলো বোমারু। ক্ষমতাধারী রাষ্ট্রগুলি নানা অছিলায় দুর্বল রাষ্ট্রের ওপর বোমা বর্ষণ করে শান্তি ভঙ্গ করেছে বলে একথা বলা হয়েছে। 2-4 নম্বর হচ্ছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকায়, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকা কবিতায় রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল পৃথিবীর মূল ভূখণ্ড থেকে। 2-5 নম্বর কালি তৈরির প্রসঙ্গে প্রাচীনেরা যে ছড়াটি বলতেন তা লেখো। তো তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে কুড়ি মেলা লৌহ পাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। 2-6 নম্বর কালাধিকরণ অধিকরণ কারকের এই প্রকারটির সংজ্ঞা লেখো। তো কালাধিকরণ কি না যে সময়ে বা যে কালে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ বলে, যেমন হচ্ছে সকালে সূর্য ওঠে। 2-7 নম্বর নির্দেশক কাকে বলে? উত্তর লিখবে নির্দেশক হলো এক ধরনের ধ্বনি গুচ্ছ যেগুলির স্বাধীন অর্থ নেই কিন্তু শব্দের সাথে যুক্ত হয়ে বচন নির্দেশ করে, যেমন টি, টা, খানা, খান, খানি, খানা, গুলি, গুলো প্রভৃতি হলো নির্দেশকের উদাহরণ। 8 নম্বর দেখে অকারক পদ কত প্রকার তাদের নাম লিখুন। তো বাংলা বাক্যে 2 ধরনের অকারক পদ লক্ষ্য করা যায়, যথা সম্বোধন পদ এবং সম্বোধন পদ। 3 নম্বর দেখে কম বেশি 60টি শব্দের উত্তর লেখো, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে। 3×6 নম্বর। 3-1 প্রশ্ন তপনের ধমক খাওয়ার কারণ কি ছিল? জ্ঞানচক্ষু গল্পের নায়ক তপন পত্রিকায় প্রকাশিত নিজের লেখা গল্পটি সকলকে পড়ে শোনাতে উদ্যত হয়, কিন্তু পড়তে গিয়ে সে আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেন যে তার লেখক মেসোমশাই তার গল্পটি সংশোধনের নামে প্রায় সম্পূর্ণ বদলে ফেলেছেন। এই ঘটনায় হতবাক তপনের অভিমানে গলা বুঝে আসে, ফলে গল্প পড়তে না পারায় সকলে অধৈর্য হয়ে তপনকে ধমক দিতে শুরু করে। 3-2 নম্বর তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার ফলে কি পরিস্থিতি ঘটেছিল? তো চিলিয়ান কবি পাবলো নেরুদা জীবন যুদ্ধের একজন লড়াকু সৈনিক, চোখের সামনে ঘটে যাওয়া 2 বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছেন তিনি। অসুখী একজন কবিতায় আসলে যুদ্ধের প্রেক্ষাপটে এক শাশ্বত ভালোবাসার গল্প। কবি যুদ্ধের বীভৎসতার মাঝে প্রেম যে অনির্বাণ তা দেখাতে গিয়ে খণ্ড খণ্ড যুদ্ধের চিত্র তুলে ধরেছেন। কবি তার প্রিয়তমাকে অপেক্ষায় রেখে দূরে চলে যাওয়ার পর একদিন ভয়াবহ বীভৎসতা নিয়ে যুদ্ধ নেমে এলো। মানুষ আশ্রয়হীন হলো,
নৃশংসতার হাত থেকে রেহাই পেল না শিশুরাও। দাবানলের মতো যুদ্ধের আগুন সমতলে ছড়িয়ে পড়ল, ধ্বংস হলো দেবালয় আর তার ভেতরের দেবতারা, তাদের দেবত্ব নষ্ট হলো। কবির সেই মিষ্টি বাড়ির ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ ও ভস্ম হলেন যুদ্ধের আগুনে। ঠিক একইভাবে শহরটাও পুড়ে গেল বিভৎসতার চিহ্ন নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। শুধু সেই ধ্বংসস্তূপে বেঁচে থাকলো মেয়েটির অপেক্ষা ও অবিচল ভালোবাসা। 3 নম্বর, আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবির এরূপ আহ্বানের কারণ কি? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এরূপ আহ্বান বর্তমান যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর গৃহহীন, অসহায়, নিরন্ন সাধারণ মানুষদের প্রতি। আশাবাদী কবি তাদের নিয়ে ঐক্যের স্বপ্ন দেখেন, আর দেখেন নতুন পৃথিবীর স্বপ্ন। মানুষের চলার পথে ডাইনে বাঁয়ে উপর নিচে প্রতিটি দিকেই প্রতিকূলতা, হানাদারি, শত্রুর আক্রমণে মানুষ আজ গৃহহীন, বাদ যায়নি শিশুরাও। আমাদের নিজেদের অস্তিত্বও বিপন্ন, আর সেখানেই কবির দায়বদ্ধতা। তাই এরকম এক সংকট থেকে বেরিয়ে আসার জন্য কবি মানুষকে সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। 4 নম্বর দেখে কম বেশি 125টি শব্দে 2টি প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নের মান 4 নম্বর করে, এখানে 4 দেখুন 8 নম্বর দেওয়া আছে। তাহলে 1 নম্বর দেখে আমাদের পথ নেই আর কাদের পথ নেই, কবির এরকম বলার কারণ কি? এখানে উত্তর লিখবে, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কণ্ঠে ধ্বনিত হয়েছে সাধারণ মানুষের কণ্ঠস্বর। তাই আমাদের বলতে তিনি এ পৃথিবীর সমস্ত নিরন্ন, খেটে খাওয়া ও নিরাপত্তাহীন অসহায় মানুষকেই বুঝিয়েছেন। কবির এরকম বলার কারণ কি? না, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি লক্ষ্য করেছেন আজকের পৃথিবীতে সাধারণ মানুষের অসহায়তা, শাসকের আগ্রাসন, সাম্রাজ্যবাদ, রাজনৈতিক অবক্ষয় ও হানাদারি, শত্রুর স্বেচ্ছাচারে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার অধিকারটুকু এখন বিপন্ন। পরিস্থিতির এই প্রতিকূলতাকে কবি উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। 2 নম্বর দেখে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কি? তো সন্ধ্যাতারা পত্রিকাটি যেদিন তপনের বাড়িতে আসে এবং মায়ের কথায় সেখানে তার প্রকাশিত গল্পটি পড়তে যায়, সেদিনের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তপনের এরকম মনে হওয়ার কারণ কি? যে তারা সবচেয়ে দুঃখের দিন জীবনের। তো দেখো, গল্প পড়তে গিয়ে তপন দেখে সংশোধনের নামে ছোট মেসো সেই লেখার আগাগোড়ায় বদলে দিয়েছেন। তার নিজের লেখার সঙ্গে ছেপে আসা লেখার কোনো মিল নেই। লজ্জায় অপমানে তপন ভেঙে পড়ে, তার চোখে জল চলে আসে। যে দিনটি সবচেয়ে আনন্দের দিন হতে পারত, সেটিকেই তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়। আর 3 নম্বর হচ্ছে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী সম্বোধনের কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে কবি যুগান্তরের কবিকে মানহারা মানবী আফ্রিকার সামনে দাঁড়াবার কথা বলেছেন। সাম্রাজ্যবাদী শক্তির হাতে আফ্রিকা যুগে যুগে শোষিত হয়েছে। ক্ষমতালোভী তথাকথিত সভ্য পশ্চিমী দেশগুলি বারবার নিজেদের অধিকার কায়েম করেছে আফ্রিকায়। আফ্রিকার অধিবাসীদের রক্ত ও অশ্রু ঝরে পড়ে তার বনভূমির ধূলিকে কর্দমাক্ত ও পিচ্ছিল করে তুলেছে। আফ্রিকায় আত্মসম্মান ও মর্যাদা ধূলিসাৎ হয়েছে বারবার। তাই কবি আফ্রিকাকে মানহারা মানবী বলেছেন। 5 নম্বর দেখে কম বেশি 60টি শব্দে 1টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। 5-এর 1-এর দেখে পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? পালকের কলম সম্পর্কে লেখক কি জানিয়েছেন? তো আজকাল কলম এবং দোয়াতের ব্যবহার কমে যাওয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে লেখক শ্রীপান্ত আলোচ্য মন্তব্যটি করেছেন। পালকের কলমকে ইংরেজিতে বলা হয় কুইল। পাশের কলম, খাগের কলম চলে যাওয়ার পর একসময় পালকের কলমের আধিপত্য ছিল। পাখির পালক দিয়ে তৈরি হতো এই কলম। লেখক আক্ষেপ করেছেন, পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া উপায় নেই। 1801 শতকের প্রথমার্ধেও পালকের কলমের প্রচলন ছিল। উইলিয়াম জোন্স বা মুন্সি কেরি সাহেবের ছবিতে দেখা যায় পালকের কলম। মিশনারিরা এবং ইংরেজ সাহেবরা পালক কেটে কলম তৈরির জন্য পেন্সিল শার্পনারের মতো এক ধরনের যন্ত্রও বানিয়েছিলেন। 5-এর 2 নম্বর, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যানের বিমর্ষতার কারণ কি?
দেখো, লুইস অ্যাডামস ওয়াটারম্যান ছিলেন ফাউন্টেন পেনের আবিষ্কারক। ওকে, বিমর্ষতার কারণ কি তার? না, ওয়াটারম্যান সেকালের অন্যান্য ব্যবসায়ীদের মতোই দোঁয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি গিয়েছিলেন এক ব্যবসায়ীর সঙ্গে একটি চুক্তিপত্র সই করতেন। যখন দলিল কিছুটা লেখা হয়েছিল, ঠিক সেই সময় হঠাৎ দোঁয়াত উপর হয়ে কাগজে পড়ে যায়। ফলে তাকে বাধ্য হয়েই কালির সন্ধানে যেতে হয়। ওকে, কালি সংগ্রহ করে ফিরে এসে দেখেন যে অন্য একজন তৎপর ব্যবসায়ী সই সাবুত করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। এই ঘটনাতেই ওয়াটারম্যান বিমর্ষ হয়ে পড়েন। 6 নম্বর দাগে কম বেশি 125টি শব্দে একটি প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নের মান এখানে 4 নম্বর। পরের একের দাগে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতী কি, তার বিদ্রোহের কারণ কি? তো মতিনন্দীর কোনি উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো লীলাবতী। স্বল্পভাষী, কর্মপটু, বাস্তববাদী ও প্রখর ব্যক্তিত্বময়ী এই মহিলাই যেন কোনি এবং ক্ষিতীশকে ধারণ করে রেখেছেন। সে ক্ষিতীশের স্ত্রী হলেও কখনোই ক্ষিতীশের ছায়ায় ঢাকা পড়ে যায়নি। ক্ষিতীশ বিশ্বাস করেন বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য চলে না, ওতে পেটে চরম সর্বনাশ হয়। তিনি প্রায় সবই সেদ্ধ খাওয়ায় বিশ্বাসী, কারণ সেদ্ধ খাবারেই খাদ্যপ্রাণ অটুট থাকে এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায়। তাই লীলাবতী প্রথম দিকে সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে ধনে পাঁচফোড়ন প্রভৃতি বস্তুগুলি রান্নায় ব্যবহারের সুযোগ না পেয়ে বিদ্রোহী হয়ে উঠেছিল। প্রায় 2 নম্বর দাগে বিষ্ণুধরের বিরক্তির কারণ। হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধর কে, তার বিরক্তির কারণ কি? কোনি উপন্যাসে অত্যন্ত বনেদি বংশের আইএ পাশ করা ছেলে বিষ্ণুধর বা বিষ্ণুচরণ হল পাড়ার সকলের বেস্টাদা। সে বনেদিয়ানা ও অর্থের জন্য পাড়ায় বেশ মান্যগণ্য। ইদানিং সে ভোটে দাঁড়াবার একটা গোপন সদিচ্ছা মনে মনে পোষণ করে পাড়ার যে কোনো খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করে থাকে এবং নানানভাবে আর্থিক সাহায্যও করে। তার একটি বিশেষ শখ হলো গঙ্গার ঘাটের মালিশওয়ালাদের দিয়ে মালিশ করানো। তার বিরক্তির কারণ কি? না, পারণির দিন এই বিষ্ণুধর যখন গঙ্গার ঘাটি উপর হয়ে মালিশ উপভোগ করছে, তখন সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি ও কাঁধের রঙিন ঝোলা নিয়ে ক্ষিতীশ সিংহ হরফে খিদ্দা সেদিকে তাকিয়ে মুচকি হাসছিলেন। বেস্টাদা ভালোভাবে বোঝে এ হাসির কারণ তার শরীরের আয়তন। বাচ্চা ছেলেরাও এমন হাসে, কিন্তু একটা বয়স্ক লোক তাকে দেখে হাসছে দেখে সে বিরক্ত হয়েছিল। পরের প্রশ্ন 7 নম্বর থেকে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান দেওয়া আছে 4 নম্বর। দেখো, এখানে বলা হচ্ছে ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল, হি ক্যান নট লিভ অ্যালোন, নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস, বাট সেলফিশ পার্সনস ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ। ওকে, অর্থাৎ কি বলা হচ্ছে? ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ হচ্ছে একটি সামাজিক প্রাণী। ঠিক আছে, হি ক্যান নট লিভ অ্যালোন, সে একাকী থাকতে পারে না বা একা সে বাঁচতে পারে না। নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ড, অর্থাৎ প্রকৃত বা আন্তরিক বন্ধু ছাড়া কোনো ব্যক্তি কিন্তু সুখী হতে পারে না, সুখী থাকতে পারে না। বাট সেলফিশ পার্সন, সেলফিশ মানে কি? স্বার্থপর। ঠিক আছে, কিন্তু সেলফিশ ব্যক্তিরা কি হয়? ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ। রিয়েল ফ্রেন্ডশিপ মানে হচ্ছে প্রকৃত বন্ধুত্ব করতে ব্যর্থ হয় কারা? যারা হচ্ছে স্বার্থপর, সেই সমস্ত মানুষেরা। ওকে, এটা হচ্ছে এর বাংলা অনুবাদ, সেটা আমরা এখানে লিখে রেখেছি, তোমরা বাংলা অনুবাদটা এখান থেকে পড়ে নিতে পারো। দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটি বাংলা বিষয়ের মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা এখান থেকে মুখস্থ করে নিয়ে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। আর এর যে পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।